তখন সভাস্থল সবাই শিহরিত হলো। স্বাভাবিক, বুদ্ধ যদি বলে, আমরা সাধারণত এখানে সভাতে বসলে কোনো মানুষ যদি দান ধর্ম করে, আমরা যদি একটু প্রশংসা করি যে অমুক আজকে এই জিনিসটা দান করেছে, যারা দাদা তাদের মনটা কেমন হয়? খুব আনন্দ লাগে, প্রীতি লাগে যে আমি এই দানটা করেছি। হ্যাঁ, নিজের কাছে একটা আনন্দ। তো যেখানে বুদ্ধ ভবিষ্যৎবাণী করছে যে উনি অনাগতে সম্মুখ সম্বুদ্ধ হবেন, চারে অসংখ্য লক্ষাধিক কল্প পারায়ণ সম্ভার পূরণ করে, স্বাভাবিক। তো তখন তিনি ওই 5টি যে ফুল এগুলো দিয়ে তো বুদ্ধকে পূজা করেছে, তখন যে রমণী ফুলগুলো দিয়েছে তিনি চিন্তা করছে, এত সুন্দর সুপুরুষ, তিনি তো বুদ্ধ হবেন, আমি তো তাকে খুব ফুলগুলো দিয়েছি। তখন ফুল দেওয়ার আগে আরেকটা ছোট্ট বিষয় ছিল, সেটা হচ্ছে ওই রমণী যখন ঢুকছে তখন তাকে দেখা হচ্ছে, বলো যে সুমিত্রা তুমি একটু দাঁড়াও, তোমার প্রতি আমি অসীম কৃতজ্ঞতা জানাই। আজকে তোমার কারণেই আমি বুদ্ধকে পূজা করতে পেরেছি। আমি কাদা জায়গাগুলো কাদা মুক্ত করার আমার সৌভাগ্য হয়েছে। তুমি আমার পরম উপকারী হিতৈষী, তোমার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এই কথোপকথনে ফুলগুলো মাত্র বিনিময় হয়। তখন সে বলছে যে আমিও তো বুদ্ধকে পূজা করতে ফুল দিয়েছি, ওনাকে এই পুণ্যকর্ম করার আমি সুযোগ সৃষ্টি করে দিয়েছি। তখন তিনি প্রার্থনা করলেন যে আমিও যেন জন্মান্তরে এই সুন্দর সুপুরুষ যতদিন তিনি বুদ্ধত্ব লাভ করবে না, ততদিন যেন আমি তার সহধর্মিণী হয়ে থাকতে পারি। বুদ্ধ সেখানেও ভবিষ্যৎবাণী সেটা করলেন। তার এই প্রার্থনায় ভবিষ্যৎবাণী করলেন যে এই সুমিত্রা, সেও যতদিন পর্যন্ত গৌতম অর্থাৎ এই সুমেধ তাপস বুদ্ধ হবেন না, ততদিন পর্যন্ত তিনি সহধর্মিণী রূপে পারায়ণ সম্ভার তিনি পূর্ণতা করবেন। এইভাবেই সিদ্ধার্থ এবং সেই সুমিত্রা ছিল যশোদারা, পরবর্তীতে তাদের যাত্রা শুরু হয়। চারি অসংখ্য লক্ষাধিক কল্প পারায়ণ সম্ভার পূরণ করে সুমেধ তাপস যখন তুষিত স্বর্গে অবস্থান করছিলেন, তখন ভারতবর্ষে 16টা জনপদে বিভক্ত ছিল। একটা হচ্ছে কপিলাবস্তু নগর, আর একটা হচ্ছে দেবদহ নগর। এই নগরের বর্ণনা আমি গত সপ্তাহে একটু দিয়েছিলাম মহাপ্রজাপতি গৌতমীর কথা বলতে। তাই আজকে আমি সেই কলিত সেই ইক্ষু বংশের বা শাক্য বংশের আমি কোনো ইতিবৃত্তে আর বলতে চাই না। শুধু এটুকু বলি, দেবদহ নগরের অধিপতি ছিলেন সুপ্রবুদ্ধ, তার স্ত্রী ছিল প্রমিতা। আর কপিলবস্তু নগরের রাজা ছিল শুদ্ধোদন এবং অগ্র মহিষী ছিলেন মহামায়া। অনেক সাধনা সিদ্ধির পরে তুষিত স্বর্গ থেকে সুমেধ তাপস যে চারি অসংখ্য লক্ষাধিক পারায়ণ সম্ভার পূরণ করে তিনি যে অবস্থান করছিলেন, তুষিত সেখান থেকে তিনি চ্যুত হয়ে রাজা শুদ্ধোদনের ওরসে মহামায়ার গর্ভে তিনি প্রতিসন্ধি গ্রহণ করেন। বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি জন্মগ্রহণ করেন। কপিলবস্তু এবং দেবদহ নগরের একটি সীমান্তে লুম্বিনী কানন নামক একটি বন ছিল, যেটি উভয় দেশে সমভাবে ব্যবহার করত। এটা কোনো দেশের একান্ত বা একক কোনো জায়গা ছিল না, এটা উভয় দেশে ব্যবহার করত। সেখানেই রাজকুমার সিদ্ধার্থের জন্ম হয়। আপনারা জানেন খ্রিস্টপূর্ব 623 শব্দে। এই খবরটা সমগ্র নগরীতেই কপিলবস্তু রাজ্যের মধ্যে প্রচারিত হলো।
আবার দেবদহে নগরে সুপ্রবুদ্ধ এবং প্রমিতার তাদের ঘরে আরেকটা আলোকিত করে কন্যা সন্তানের আবির্ভাব হলো। তার নাম দেওয়া হলো যশোধরা। কেন যশোধরা দেওয়া হয়েছে? গণকগণ দেখলেন ভবিষ্যতে তার গুণ শ্রদ্ধা গুণমহিমান্বিতায় তিনি যশ কীর্তি প্রতিপত্তির মহা অধিকারী হবেন। সেজন্যই যশোধরা তার নাম, যেহেতু যশ অর্থাৎ সুনাম সুযশ তার প্রসারিত হবে তার জীবনচরিতে, সেজন্য তার নাম রাখা হয় যে যশোধরা। আবার অনেক সাধনা সিদ্ধির মাধ্যমে প্রাপ্ত বলে তার নাম হয় সিদ্ধার্থ। এবং গৌতম গোত্রীয় বংশে গৌতম নামে সিদ্ধার্থ গৌতম হিসেবে তাদের সুনাম সুযশ ছড়িয়ে পড়ে। যথা নিয়মে উভয়ই বিদ্যা শিক্ষা লাভ করে। যেহেতু দেবদহ নগরের সাথে কপিলবস্তু নগরের আত্মীয়তা কিন্তু সুদূর প্রসারী, যখনই কপিল ঋষি ব্রাহ্মণের সেখানে নগরী প্রতিষ্ঠা করেছিল তখন থেকে কিন্তু উভয়ের আত্মীয় একই বংশজাত তারা, যার কারণে উভয় দেশের মধ্যে কিন্তু কোনোরূপ সমস্যা ছিল না, সম্প্রীতি ভাবাপন্ন ছিল। রাজকুমার সিদ্ধার্থের জন্মটা যেমন সবাই জানত, ঠিক যশোধরার জন্মটা সবাই জানত। এভাবে উভয়ের তারা বিদ্যা শিক্ষা বিভিন্ন কিছু শিক্ষা তারা লাভ করল। পিতা খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন রাজা শুদ্ধোদন, যেহেতু ব্রাহ্মণ গণনায় বা ভবিষ্যৎবাণী করেছিল তিনি হয়তো রাজ চক্রবর্তী রাজা হবে, নয়তো তিনি সন্ন্যাসী হবেন। যার কারণে তিনি সবসময় চিন্তা করতেন ছেলেকে কিভাবে সংসার বন্ধনে আবদ্ধ করা যায়। ছেলের বয়স যখন 19 বছর হলো, কিছু কিছু বইয়ে 16 বছর, এটা নিয়ে একটু মতান্তর, যাই হোক, তখন তিনি চিন্তা করলেন এই সন্তানকে অবশ্যই সংসার বন্ধনে আবদ্ধ করতে হবে। তখন অমর্ত্য অর্থাৎ মন্ত্রী পরিষদ যারা আছে সবাইকে নিয়ে রাজা একদিন আলোচনায় বসলেন যে আমার সন্তানকে কিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করা যায়। তখন সন্তানের কাছে প্রস্তাব দিলেন মন্ত্রী দিয়ে, বলে যে আমি বলাটা ঠিক হবে না, আপনি বলুন। তখন তিনি শর্ত দিলেন, যদি এরকম গুণ লক্ষণ রাজ্যের মধ্যে বা আমার আশেপাশে যত রাজ্য আছে সেখান থেকে কি কোনো রমণী আমার সন্তানের পছন্দ হবেন, অবশ্যই হবে, বোধহয় সেরকম ব্যবস্থা করো। তো যে জায়গাতে যেখানে ধনভাণ্ডারগুলো রক্ষিত থাকতো অর্থাৎ রাজকুমার সিদ্ধার্থে, সেটাকে অশোক ভাণ্ড বলা হয়। তো তখন তারা এরূপভাবে ব্যবস্থাপনা করলেন যে যাতে সকল সুন্দর সুশ্রী গুণবতী শিলবতী সকল নারীগণ সেখানে উপস্থিত হবেন। তিনি এই অশোক ভাণ্ড বিতরণ করবেন, যাকে পছন্দ হয় তার পণি গ্রহণ করবেন, অর্থাৎ তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন। এখন ওখানে সহস্রজন নারীর আগমন ঘটল। সবাইকে প্রদান করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়লেন, কিন্তু কাউকে কোনোরূপভাবে তাহার পছন্দ হয় না। তো অনেকটা যেই মঞ্চটা তৈরি করা হয়েছিল যেখান থেকে তিনি অশোক ভাণ্ড বিতরণ করছে, অনেকটা শেষন্ত পরন্ত হয়ে গেছে। ঠিক সেই সময় তিনি চলে যাবেন, এই মুহূর্তে আরেকজন রমণীর আগমন ঘটল। দেখছে সুশ্রী সুন্দর, তার গমনাগমন দেখেই রাজকুমার সিদ্ধার্থ অভিভূত হলেন। এবং অভিভূত হয়ে তিনি যখন কাছে একটু ইতস্ত বোধ করছে যে অশোক ভাণ্ডারে যা পাত্রে দেখলেন ওখানে তার কোনো কিছুই নাই, তো তিনি এসে বললেন, আপনার কি অশোক ভাণ্ডার নিঃশেষ হয়ে গেছে? আমাকে কি দেওয়ার মতন কোনো কিছু নেই? তখন রাজকুমার সিদ্ধার্থ বলছেন, অশোক ভাণ্ডার নিঃশেষ হলেও আমার হৃদয় ভাণ্ডার এখনো নিঃশেষিত হয়নি। তো এখানে সাহিত্যিক অনেক সাহিত্য, তো এটা অনেক ধরনের কথা, এখানে কিছু বিষয় আছে
স্বাভাবিক একজন পুরুষ একজন নারীর যখন প্রথম দর্শন হয় যেরকম কথোপকথনগুলো হয়, এভাবে অনেক সুন্দর কিছু কথোপকথন আছে। তো বলছে আমার এখনো নিঃশ্বাস হয়নি। তখন বলছে যেহেতু নিঃশ্বাস হয়নি অবশ্যই আমি কিছু পাবো মনে হয়। বলে যে হ্যাঁ অবশ্যই আপনি সেটা পাবেন। তখন তিনি তার আঙ্গুল থেকে একটি আংটি, বা এটাকে বাংলায় আঙ্গুলি বলে সাহিত্যে, তো এটি তিনি নিয়ে তার অনামিকা আঙ্গুলে, আমাদের আঙ্গুলে যে 5টি আঙ্গুল আছে এগুলো 5টা নাম আছে, এই 5টা খুব সুন্দর গল্পও আছে। আমি একবার দেশে আপনাদেরকে বলেছিলাম। তো এই 5টা আঙ্গুলের মধ্যে একটা হচ্ছে কি আপনার বৃদ্ধা আঙ্গুল আমরা যেটা বলি, অথবা থাম বলা হয়, অনেকে এটা থামও বলে। আর একটা হচ্ছে তর্জনী, যেটা দিয়ে আমরা আঙ্গুল তোলো বলে চুপ হও এরকম বলি। আর একটা হচ্ছে মধ্যমা, যেটা মাঝখানে থাকে, এটা হচ্ছে অনামিকা, এটা হচ্ছে কনিষ্ক। এই 5টি আঙ্গুল। তো উনি কি করেছেন, সেই অনামিকা আঙ্গুলিতে তিনি আংটিটা পরিয়ে দিলেন। তো এটা আমি যখনই পড়ছি ভাবছিলাম যে আজকাল যে বিবাহ বন্ধনে মানুষ আবদ্ধ হয়, আমরা বা এঙ্গেজমেন্ট বলি, এটা আসলে কোথায় থেকে আসলো? এগুলো যে বুদ্ধ 2500 বছর আগে বৌদ্ধ সাহিত্যের সভ্যতার একটি যে ক্রমবিকাশ এখনো পৃথিবীতে এটা বিদ্যমান, এটা আমার কাছে খুব অবাক লেগেছে। অর্থাৎ আপনি বৌদ্ধ না হন, কিন্তু বৌদ্ধ সংস্কৃতিগুলো, বৌদ্ধ সাহিত্যের বিষয়গুলো কিন্তু মানুষ এখনো গ্রহণ করে চলেছে। এটা পড়ে আমি খুব অবাক হলাম, খুব ভালো লেগেছে যে আসলে বৌদ্ধ সভ্যতা কিভাবে সমগ্র পৃথিবীতে বিকশিত হলো। এটা আসলে একটা উপলব্ধি। তখন মূলত সিদ্ধার্থ গৌতম তাঁকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার ইচ্ছা তিনি পোষণ করলেন। তখন তিনিও খুব প্রীত হলেন এবং তিনিও সেখানে বর্ণনা করলেন, আপনার মতো সুন্দর রমণী, সুদর্শনী, সুনয়না, সুলোচনা আপনাকে দর্শন করে পেয়ে আমি খুবই প্রীত ও আনন্দ অনুভব করছি। তখন তিনিও বললেন, আপনার মতন পুণ্য লক্ষণযুক্ত সম্পূর্ণ এই পুরুষকে পেয়ে আমি খুবই প্রীত হলাম। তিনি চলে গেলেন। রাজা শুদ্ধোধন খুব আনন্দ বার্তা নেওয়ার জন্য বারবার এক একজনকে পাঠাচ্ছে। সবাই গিয়ে বলছে না এখনো পছন্দ করে, এখনো পছন্দ করে। আবার শেষান্তে যে একদম পছন্দ হচ্ছে না সেটাও খবর নিল। কিন্তু একটু পরে খবর আসলো যে না, শেষান্তে একজন রমণীকে তিনি পছন্দ করেছেন। বলে তিনি কে? বলে তিনি দেবদহ নগরের সুপ্রবুদ্ধের কন্যা, প্রতিমা কন্যা, প্রমিতা কন্যা। তো বলে যে সে তো আমার আত্মীয়। তো আত্মীয়তার সাথে তো আত্মীয়তার সেতু বন্ধন খুবই আনন্দের বিষয়। তখন আমত্ত অর্থাৎ মন্ত্রীকে বললেন, যাও তাড়াতাড়ি গিয়ে খবর দাও, আমি সুপ্রবুদ্ধকে আসতে বলেছি, তার সপরিষদকে নিয়ে আসতে বলো। তিনি খবর পাঠালেন, দুধ পাঠালেন। এখন স্বাভাবিক এক রাজা যখন আরেক জায়গাকে ডাকবে চিন্তার, যেমন আমাদের দেশে কোনো একটা কিছু হলে সরকার প্রধান বা স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশে অ্যাম্বাসাডার যারা ওদেরকে তলব করে ডাকায় বিষয়গুলো বোঝানোর জন্য, ভালো হোক মন্দ হোক তলব করে। তো এইভাবে ডাক দিল, স্বাভাবিক একটু চিন্তিত হয়ে পড়ল। যাই হোক, যেহেতু দেখেছেন জ্ঞাতে আত্মীয়, তিনি আসলেন, এসে সমগ্র কথা বললেন যে আমার পুত্র রাজকুমার সিদ্ধার্থের জন্য আপনার কন্যাকে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ করতে চাই। সুপ্রবুদ্ধ বললেন, আসলে আপনার সন্তান তো খুব ভালো, সুদর্শন এবং ধর্ম অর্থাৎ শান্ত, ভদ্র, নম্র, কিন্তু তবে এ তবে বলার সাথে আর কথা বলতে হয়নি। তখন সুপ্রবুদ্ধের পুত্র দেবদত্ত, তো দেবদত্ত বলছে না, এই বিবাহ সম্ভব না। কেন? বলছে তিনি হস্তবিদ্যা জানে না, মানে হাতের কাজ জানে না, অস্ত্রবিদ্যা জানে না, দৌনবিদ্যা জানে না। ওনাকে যদি আমার বোনকে পাত্রস্থ করি তাহলে আমার বোন তো সুখে থাকবে, কারণ রাজ্য যে কোনো সময় অন্য কেউ নিয়ে যাবে, সুতরাং ওনাকে দেওয়া যাবে না। এখন পিতাও খুব চিন্তিত হলেন, কারণ এসব যুদ্ধ করতে হলে তো মানুষ করতে হবে। এখন আমার পুত্র তো
জন্ম থেকে সে মানুষজন হত্যা করতে চায় না। সুতরাং এখন নিরুপায় হয়ে তিনি পড়েছেন। তখন অনেকটা বাবা বলছে, এগুলো কি প্রয়োজন, আমি তো রাজা, আমার সন্তানের এই শিক্ষাগুলোর এত কি প্রয়োজন? বলে যে না, যদি তিনি এই বিষয়ে পারদর্শী না হয় তাহলে আমার বোনকে প্রদান করা যাবে না। তখন তার পাশে রাজকুমার সিদ্ধার্থ ছিলেন। রাজকুমার সিদ্ধার্থ বলে যে, আপনি কি পরীক্ষা দিতে চান? যে কোনো পরীক্ষার বিনিময়ে আমি যশোধরাকে বিবাহ করতে চাই। তখন রাজা শুদ্ধোধন একটু চকিত হলেন, অর্থাৎ চমকিত হলেন যে আমার পুত্র কি আসলে যুদ্ধ করবে? সে তো মানে সামান্য প্রাণীর দুঃখ দেখতে পারে না, সে কিভাবে এই প্রতিযোগিতা? তখন সুপ্রবুদ্ধ বললেন, দেবদত্ত বলছে যে আমার বোনকে বিবাহ করার জন্য এই রাজ্যের মধ্যে, বহু রাজ্যের মধ্যে অনেক শ্রেষ্ঠী পুত্র, রাজপুত্র তারা পত্র প্রেরণ করেছে বিবাহ, কিন্তু আমরা তাদেরকে পাত্রস্থ আমরা করিনি। তো সুতরাং এখন আমরা একটা প্রতিযোগিতার আয়োজন করব, এই প্রতিযোগিতার মধ্যে যিনি জয়ী হবেন তাকে সেটা প্রদান করা হবে। তখন ঠিক আছে, সপ্তাহকাল পরে এই প্রতিযোগিতাটা হবে, এটা বলে চলে আসলে। এখানে অনেক কথা আছে। চলে আসলেন, আসার পরে বাড়িতে স্বাভাবিকভাবে সুপ্রবুদ্ধের স্ত্রী রানী প্রমিতা তিনি চিন্তা করছেন, তিনি বলছেন কোনো সুসংবাদ বা দুঃসংবাদ কী জন্য টাকা পাঠিয়েছে। তিনি এসে বলে যে কোনো খারাপ কিছু খবর? বলে যে না, খুব ভালো সুসংবাদ। কী সুসংবাদ? বলে যে রাজকুমার সিদ্ধার্থের জন্য আমার কন্যা যশোধরাকে তারা পরিগ্রহণ করতে চায়, বিবাহবন্ধনে আবদ্ধ করতে চায়। বলছে ওইটা তো খুব ভালো কথা। দেবদত্ত তো সাথে আছে, পিতার সাথে গিয়েছে, যাবে না? তো সে বলছে না, এটা তো সম্ভব না। মা বলে যে কেন? বলে যে উনি ধনুবিদ্যা জানে না, অস্ত্রবিদ্যা জানে না। হ্যাঁ, ওনাকে দিলে উনি কোনো কাজকর্ম পারদর্শী নয়। আমার বোনকে এরকম একটা মানে প্রতিভাহীন মানুষ, ওখানে আরো একটা শব্দ ইউজ করেছে, আমি বলতে চাই না সেটা, বলে যে সেরকম মানুষকে আমার বোনকে দিতে চায় না। তবে একটা ইদিবৎসরের পাশে যশোধরা এই কথাগুলো শুনছে। তখন সে দূরে এসে বলছে, আমি তোমাদের কথা মানব না, আমি একমাত্র রাজকুমার সিদ্ধার্থকেই আমি বিয়ে করব। বলে যে না, আমরা একটা প্রতিযোগিতার আয়োজন করেছি, এই প্রতিযোগিতার মধ্যে যিনি প্রথম হবেন তাকে আমরা তাকেই তোমাকে প্রদান করব। তো যাই হোক, যেহেতু রাজ নিয়ম সেগুলো, তো সে ধরনের সপ্তাহকাল পরে সেটার আয়োজন হলো। রাজকুমার সিদ্ধার্থ সেখানে আসলেন। আসার পরে অন্যান্য দেবদত্ত সহ অনেকে আসে। দেবদত্ত হচ্ছে তাকে পরাস্ত করতে যে কোনো প্রকারে। তো প্রথম হলো ধনুবিদ্যা। ধনুবিদ্যা কি, অনেক দূরে একটা গোল চিহ্নের বৃত্তের মতো করে আছে, তো এখান থেকে ধনু নিক্ষেপ করবে, এমনভাবে নিক্ষেপ করবে যাতে সে বৃত্তটা ভেদ করে যেতে পারে। তো অনেকেই সেখানে করলো, তো তার মধ্যে দেবদত্ত করেছে। তো দেবদত্ত দেখে যে সেটা সেই পাশা অংশ মোটামুটি শিউর ছিদ্র করে ফেলেছে। সবাই খুব উচ্ছ্বাসিত হলো, কিন্তু যশোধরা খুব চিন্তিত হয়ে আছেন যে তিনি পারবে কিনা। তখন সিদ্ধার্থকে দিল। তিনি যখন প্রথমটা ছুঁড়ে মারল, কিন্তু এটার গতিবেগ এত ছিল, তীরটা অল্প দূর যাওয়ার পরে সেটা দ্বিখণ্ডিত হয়ে গেল। তখন বলছে যে এখন ওনাকে এমন একটা তীর দিতে হবে যেটা খুব শক্ত হয়। তখন বলছে আমাদের এখানে একজন খুব প্রসিদ্ধ ধনুক শিকারী ছিল, যেটা আমরা রেখে দিয়েছি, এটা এত ভারী, এটা অন্য কেউ এটা ব্যবহার করতে পারে না। তখন রাজকুমার সিদ্ধার্থ বলছে ওইটাই আমাকে দেন। তখন ওইটা ওই রাজা প্রাসাদের ওখান থেকে নিয়ে আসলো। তখন সবাই আরো অবাক হচ্ছে, স্বাভাবিক, যিনি এগুলো পারে না বলে। এখন প্রথমটা তো নিয়েছে যে এটার গতি এমন ছিল, দ্বিখণ্ডিত হয়ে গেছে।
এখন এরপরে যেটা আসছে এটা তো আরো মানে বিপজ্জনক, এটা তো সম্ভব, এটা তো অনেকে তুলতেও পারে না। তখন সবাই খুব অবাক দৃষ্টিতে আছে, ওনাকে নিয়ে আসে। ঠিক এটি যে সীমানা থেকে দাঁড়িয়ে ওই বৃত্তের মধ্যে তীরটাকে প্রবেশ করার নিয়ম আছে, তার চেয়ে তিনি আরো বেশি পিছনে চলে গেলেন। পিছনে গিয়ে তিনি এমনভাবে তীরটি ছুঁড়ে মারলেন, ছিদ্র শুধু হয়েছে তা না, সে বৃত্তটা ভেদ করে আরো ভিতরের দিকে সেটা প্রবেশ করলো। সবাই খুব আনন্দিত হলো। এখানে আরো কয়েকটা পরীক্ষা আছে, আমি আর বেশি পরীক্ষা যাচ্ছি না। সেখানে তিনি জয়ী হলেন এবং যশোদারার সাথে রাজকুমার সিদ্ধার্থের বিবাহের আয়োজন হলো। মহা ধুমধামে তাদের বিবাহ কার্য সুসম্পন্ন হয়।